জি, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের 3 নাম্বার ক্লাস। তো তৃতীয় ক্লাসের টপিকগুলো প্রথমেই আমরা দেখে নিব। তৃতীয় ক্লাসের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পার্ট 2। আমরা প্রথম পার্টে কিছু দেখেছিলাম, আজকের সেকেন্ড পার্টে আমরা ড্যাশবোর্ডটা কভার করব। দেন হাউ টু ইনস্টল অ্যাস্ট্রা থিম, ইম্পোর্ট ডেমো অ্যান্ড রিসেট ইট। এরপর হচ্ছে প্রোভাইড সাম হেল্পিং টুলস ফর ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড আদার ওয়ার্ক। আমরা আজকে কিছু টুলসের সাথে পরিচয় হব, যেগুলো হচ্ছে অনলাইন টুলস, যে টুলসগুলো আমাদেরকে হেল্প করবে আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এবং অন্যান্য কাজের ক্ষেত্রে। তো সেগুলো আমরা একটা একটা করে দেখব ক্লাসের শেষের দিকে। তো এই মুহূর্তে আমরা চলে যাই ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পার্ট 2 তে। গত ক্লাসে আমরা কতটুকু দেখেছিলাম একজন বলেন তো দেখি আপনাদের অ্যাটেনশনটা। এনিওয়ান, একটু দ্রুত বলতে হবে। যে গত ক্লাসে আপনার পোস্ট কিভাবে করতে হয় আর আপনার যে ট্যাগ বা আপনার ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয় কিভাবে করতে হয় এইগুলো দেখা হয়েছিল আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পার্ট 1। আমার যতটুকু আর মনে হয় পোস্টের পরে আমরা মিডিয়াও দেখছিলাম, পেজেসটাও দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। হুম। তো পেজেস পর্যন্ত দেখেছিলাম। পেজেসের এক্সাম্পল দিয়েছিলাম যে আমার ওয়েবসাইটের হোম, হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা ওপেন করেছিলাম, আর হচ্ছে গিয়ে কি কি যেন ওয়েবসাইট থেকে দেখাইছিলাম পেজেসগুলো আসলে কি। জি জি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তো আমরা এইটুকু পর্যন্ত শিখে গেছি, আমরা জানি আসলে এই বিষয়গুলো কি। এরপরের সেকশন থেকে আমরা শুরু করি, এরপরের অপশন থেকে। এরপর হচ্ছে কমেন্টস। আমরা যে পোস্টগুলো করি সেই পোস্টের কিন্তু অনেক মানে ওই ওই পোস্টে ভিজিটররা কি করতে পারে, কমেন্ট করতে পারে। হ্যাঁ, পোস্ট সম্পর্কে যেমন আমরা একটা ভিডিও যখন আপলোড করি, ওই ভিডিওতে ভিডিওর ভালো মন্দ বিষয়গুলো মানে বা তার অনুভূতিগুলো কমেন্ট করে জানাতে পারে। ঠিক একইভাবে আমরা যখনই কোনো ব্লগ পোস্ট করব, সেই পোস্টের মধ্যে ভিজিটররা কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। সেই কমেন্টগুলো জমা হবে এইখানে। এখান থেকে আপনি এই কমেন্টগুলোকে মডারেট করতে পারবেন। কি কি বিষয়ে মডারেট করতে পারবেন? আপনি চাইলে আনএপ্রুভ করতে পারেন, চাইলে রিপ্লাই দিতে পারেন, চাইলে কুইক এডিট করতে পারেন, চাইলে এডিট করতে পারেন, চাইলে স্প্যাম করতে পারেন, চাইলে ট্র্যাশ মানে ডিলিট করে দিতে পারেন। তো ওভারঅল এইখানে সমস্ত কমেন্টগুলো জমা হয়। ধরেন আমার এই কমেন্টের দরকার নেই, আমি তাহলে কি করব, ট্র্যাশ করে দিব। হ্যাঁ, বা আনএপ্রুভ করে দিতে পারি। ট্র্যাশ করলে কোথায় যাবে? এই ট্র্যাশে যাবে। চাইলে আপনি এখান থেকে ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। ওকে, তো আমরা জানলাম কমেন্ট সেকশনটা কি কাজ করে। এরপর আমরা দেখবো হচ্ছে এপিয়ারেন্স। তো এপিয়ারেন্সে যদি আমরা যাই, এপিয়ারেন্সের মধ্যে কি আছে? থিমস এবং এডিটর। তো থিমস বলতে আমরা কি বুঝি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। থিমস হচ্ছে, আমি যদি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনার মোবাইল ফোনের আপনি যখনই লক অন করেন, হ্যাঁ, তখন আপনি আপনার ফোনের যে ইন্টারফেসটা দেখতে পান, এটা হচ্ছে একটা থিম। ঠিক একইভাবে আহ, আপনার যে কোনো ওয়েবসাইটের কিন্তু থিম থাকে। হ্যাঁ, আর ওয়ার্ডপ্রেসের থিম বা টেমপ্লেট হচ্ছে গিয়ে হাজার হাজার। মানে এই ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনার দেখা গেছে কোডিং করে যখন একটা সাইট তৈরি করা হয়, তখন ওইখানে একটা টিমের প্রায় অনেক দিন একসাথে কাজ করে তারপর একটা সাইটকে দাঁড় করাতে হয়। ওইখানে অনেক অনেক ঝামেলা, মানে অনেক অনেক ঝামেলা বলতে এটা বলতেছি যে দেখা গেছে যে আপনার রেসপন্সিভ করা, সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করা, সাইটটাকে ইউজার ফ্রেন্ডলি করা, ইউএক্স ইউআই ডিজাইন থেকে শুরু করে ওভারঅল অনেক কিছু দিয়ে একটা টেমপ্লেট বা একটা ওয়েবসাইট তৈরি করতে হয় কোডিং করে। আর কোডিং করে আমাদের জন্য টেমপ্লেট রেডি করে রাখছে। আমরা সেই টেমপ্লেটগুলোকে কি করব, কাস্টমাইজ করব বা এডিটিং করব। ঠিক আছে, আমাদের এই ওয়ার্ডপ্রেসের মেইন কাজটাই হচ্ছে, আমরা আমরা যে কাজটা শিখছি এটার মেইন কাজটাই হচ্ছে যে সবকিছু রেডি করে দেয়া আছে, জাস্ট ওইটাকে আমরা মডিফাই করব কি অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তো এখন আমরা যদি থিম সম্পর্কে আরেকটু ডিটেলসে জানতে চাই, তাহলে ধরেন আমি wordpress.org তে যাচ্ছি, wordpress.org। তো wordpress.org-তে আসার পর আমরা যদি উপরের দিকে যাই, এখানে আহ, দেখুন wordpress.org-তে আসার পর এক্সটেন্ড অপশনে দিয়ে দিয়েছে, এটা থিমস আছে, প্লাগইনস আছে। আমরা এই দুইটা বিষয় নিয়ে মেইনলি ওয়ার্ডপ্রেসে কাজ করব। ঠিক আছে, থিমস।
আমি যদি থিমসে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো, যেমন 2025 একটা থিম, 2024 একটা থিম, হ্যালো এলিমেন্টের একটা থিম, অ্যাস্ট্রা একটা থিম, 2023 একটা থিম, ক্যাডেন্স, তারপর হচ্ছে কি আপনার ওশান ডব্লিউপি, জেনারেট প্রেস, 2017। তো এই ধরনের অসংখ্য, আমি অসংখ্য বলতেছি যে হাজার হাজার থিম তৈরি করে রাখা আছে, সেগুলোকে জাস্ট আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে সেই থিমগুলোকে আপনি মডিফাই করবেন। দেখুন, ওভার 13,000 ফ্রি থিমস টু কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস সাইট। মানে এই wordpress.org-তে বর্তমানে প্রায় 13,000-এর উপরে ফ্রি থিম আছে, যে থিমগুলোকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। তো আমরা থিমগুলোর সাথে আস্তে আস্তে পরিচয় হব। এখন এই থিমের কাজটা আসলে কি, এখানে যে অপশনটা আমরা দেখতে পেলাম যে অ্যাপিয়ারেন্সের ভিতরে থিমস, আমি যদি এখানে এখন থিমসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা, দুইটা, তিনটা থিম ইনস্টল করা আছে, আর 2025 থিমটা কি করা আছে, অ্যাক্টিভ করা আছে। আমি যদি এখন একটু সাইটটা ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন যে থিমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2025 থিমের একটা ইন্টারফেস। আমি ধরেন এটা চেঞ্জ করে এখন 2024টাকে অ্যাক্টিভেট করলাম। এখন আমি একটু রিফ্রেশ করে দেখি কোনো পরিবর্তন আসে কিনা। দেখেন একটু কিন্তু পরিবর্তন আসছে। আমরা যদি এখন আরেকটা থিম অ্যাক্টিভ করি, সেটা হচ্ছে 2023 অ্যাক্টিভ করলাম। হ্যাঁ, দেন এটার ইন্টারফেসটা যদি আমরা একটু দেখি, দেখুন আবার একটু পরিবর্তন হয়েছে, যেখানে একটা বাটন চলে আসছে, নিচের ফুটারটা চলে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে একেবারে বেসিক থিম। এখন আমরা যদি এখানে অন্য একটা থিম অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অ্যাড থিম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ধরেন আমরা এই যে এক্সট্রা থিমটাকে অ্যাড করব বা ইনস্টল করব। তাহলে আমরা যদি এখন এক্সট্রা থিমটাকে ইনস্টল করতে চাই, তাহলে যে ইনস্টল নামক একটা বাটন আছে, এখানে ক্লিক করে দিব। একটু ওয়েট করছি, দেন অ্যাক্টিভেট করে দিব। ফাইন। তাহলে দেখুন এখন আমাদের এক্সট্রা থিমটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা ইন্টারফেসটা একটু দেখি, রিফ্রেশ করি, দেখুন ইন্টারফেস কিন্তু এখন আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে। তার মানে এক একটা থিমের ডিজাইন, এক একটা থিমের ইন্টারফেস এক এক রকম হয়ে থাকে। তো আমরা থিম সম্পর্কে আরো অনেক ডিটেলসে জানবো ইন ফিউচারে, জাস্ট আমরা এইটুকু আপাতত জানলাম। এক্সট্রা থিম ইনস্টল করার পর এখানে কি কি অপশন চলে আসছে, আরো নতুন ডিজাইন অপশন আসছে, কাস্টমাইজ আসছে, উইজেটস আসছে, মেনুস আসছে, থিম ফাইল এডিটর আসছে, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। ঠিক আছে, এখন আপাতত আমরা বেসিক থিমটাই আপাতত ইনস্টল করে রাখি, অ্যাক্টিভেট করছি 2025 থিমটা। ফাইন। এরপর আসেন আমরা যাই প্লাগইনসে। প্লাগইনস বলতে আমরা কি বুঝি? প্লাগইনস বলতে আমরা যদি সহজ কথায় আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনে ধরেন ক্যালকুলেটর অ্যাপসটা নাই, আপনি কিন্তু এখন হিসাব নিকাশ করতে পারবেন না। তাহলে এই যে এই নাইটাকে পূরণ করার জন্য আমরা কি করি, প্লে স্টোরে চলে যাই, ওখান থেকে ক্যালকুলেটর লিখে সার্চ করি, দেখি শত শত ক্যালকুলেটর অ্যাপস আমাদের সামনে চলে আসে। ওইখান থেকে যেটা আমাদের জন্য ভালো হবে মনে করি, সেই অ্যাপসটাকে আমরা ইনস্টল করি এবং সেই ফিচারটা আমরা কি করতে পারলাম, আমাদের মোবাইল ফোনে বাড়াতে পারলাম এবং সেটাকে আমরা ইউজ করতে পারলাম। ঠিক একইভাবে আমরা থিম ইনস্টল করে একটা ডিজাইন সেট আপ করতে পারি বা একটা টেমপ্লেট সেট আপ করতে পারি। কিন্তু প্লাগইন ধরেন আমাদের ওয়েবসাইটের জন্য একটা চ্যাট প্লাগইন দরকার, ধরেন হোয়াটসঅ্যাপ চ্যাট দরকার। তাহলে কি, এই যে একটা ফিচার, এই ফিচারটাকে অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, প্লাগইন ইনস্টল করতে হবে। এছাড়াও আরো অনেক অনেক কাজের জন্য আমাদেরকে কি প্লাগইন ইনস্টল করতে হয়। এগুলো সম্পর্কে যদি আমরা আরো ডিটেলস একটু জানতে চাই প্লাগইনস সম্পর্কে, ধরেন আমি এখন যদি গুগলে সার্চ করি ওয়ার্ডপ্রেস প্লাগইন, আচ্ছা ওয়ার্ডপ্রেস প্লাগইন আমরা এখান থেকে না যাই, আমরা wordpress.org-এর এক্সটেন্ড অপশন থেকে প্লাগইনসে যাই, তাহলে আমরা এটা সম্পর্কে আরো ডিটেলসে এখান থেকে জেনে নিতে পারবো। প্লাগইনস এক্সটেন্ড ইউর ওয়ার্ডপ্রেস এক্সপিরিয়েন্স, ব্রাউজ ওভার 59,000 ফ্রি প্লাগইনস। তার মানে wordpress.org-তেই 59,000 ফ্রি প্লাগইন আছে, যেগুলোকে আপনি ব্যবহার করে আপনার ওয়েবসাইটের ফিচার ইনক্রিজ করতে পারেন, ফিচার বাড়াতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনি ফাংশনালিটি যুক্ত করতে পারেন, বিভিন্ন ধরনের আপনি ইন্টারফেস বা বিভিন্ন ধরনের ডিজাইন আপনি আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারেন।
ওকে, আমরা প্লাগইন সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। এখন আমরা একটা প্লাগইন যদি অ্যাড করতে চাই আমাদের ওয়েবসাইটে, তার আগে আমরা একটু দেখে নেই। আমি যদি ইনস্টলড প্লাগইনস এখানে ক্লিক করি, তাহলে কি কি প্লাগইন আমাদের ওয়েবসাইটে বর্তমানে আছে। একটা আছে আকিসমেট অ্যান্টি স্প্যাম, আর একটা হচ্ছে হ্যালো ডলি। এগুলো হচ্ছে একেবারে বেসিক লেভেলের প্লাগইন, যে প্লাগইনগুলোকে বেস করে মেইনলি প্লাগইন কোডিং করে তৈরি করা যায়। বাই দ্য ওয়ে, তা আমাদের এই প্লাগইনগুলো এখন দরকার নাই, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে ডিলিট করে দিতে পারবো। যদি দরকার হয় আমরা অ্যাক্টিভেট করে কাজ করতে পারবো। আমি ডিলিট করে দিচ্ছি, ওকেতে ক্লিক করছি, আবারও ডিলিট করে দিচ্ছি, হ্যালো ডলিটা আমি ওকেতে ক্লিক করছি, চলে গেল। তার মানে প্লাগইন রিপোজিটরিটা আমাদের এখন একদম খালি হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এখন এই প্লাগইন ইনস্টল করতে পারি। কিভাবে করব, অ্যাড প্লাগইন এখানে ক্লিক করে দিব, বা এই যে এখানে ক্লিক করে দিলে হবে। দেখুন এখানে অনেক অনেক প্লাগইন আমাদের সাজেশনে চলে আসছে। তো এখান থেকে আমরা যদি কোনো একটা প্লাগইন ইনস্টল করতে চাই, সিম্পল, আপনি এই যে ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। তাহলে আমাদের কি 13,000 প্লাগইন যে এখানে, বা 57,000 প্লাগইন যে এখানে আছে, এতগুলো প্লাগইন সবগুলো কি আমাদের ইনস্টল করতে হবে? জি না। আপনার যখন যে প্লাগইনটা লাগবে, আপনার যখন যে ফিচারটা লাগবে, সেই ফিচার অনুযায়ী প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি ধরেন আমাদের ফিচার অনুযায়ী একটা প্লাগইন লাগবে। সেটা হচ্ছে ধরেন এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, যেটা হচ্ছে সবচেয়ে মানে অনেক জনপ্রিয় একটা প্লাগইন, যেটা দিয়ে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করে ফেলা যায় খুব অল্প সময়ের মধ্যে, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে। তো আমি যদি ওই প্লাগইনটা এখানে ইনস্টল করতে চাই, তাহলে সার্চ প্লাগইনস এসে আমি লিখছি এলিমেন্টর, লিখে জাস্ট একটু ওয়েট করছি, দেখবেন এলিমেন্টর প্লাগইনটা আপনার সামনে চলে আসবে। এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, মোর দেন জাস্ট আ পেজ বিল্ডার, 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে 1 কোটির উপরে সাইটে, মানে 1 কোটির উপর ওয়েবসাইটে বর্তমানে এই এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করা আছে। বুঝতেই পারতেছেন যে 1 কোটির উপরে যদি একটা প্লাগইন ইনস্টল করা থাকে ওয়েবসাইটের মধ্যে, তাহলে কি পরিমাণ ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস দিয়ে, ক্যান ইউ ইমাজিন? হিউজ পরিমাণ। ওকে, তো আমরা যদি এখন এলিমেন্টর এই প্লাগইনটাকে ইনস্টল করতে চাই, তাহলে কি করব, ইনস্টল নাও এখানে এই বাটনে ক্লিক করে দিব। হ্যাঁ, এই বাটনে ক্লিক করে দিচ্ছি, ক্লিক হচ্ছে না কেন? আচ্ছা, এখন হইছে। দেখুন ইনস্টল নাও বাটনে ক্লিক করেছি, ইনস্টল হচ্ছে। ওকে, দেন আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করার পর এখানে আমাদেরকে বলবে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, কোথায়, এলিমেন্টরের ওয়েবসাইটে, যে এলিমেন্টরের ওয়েবসাইটে। তো আপনি চাইলে অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এতে আপনি কিছু ফ্যাসিলিটি অবশ্যই পাবেন, অবশ্যই এগুলো আমরা পরে জানবো। আমি আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমি জাস্ট এখান থেকে ক্রস মার্কে ক্লিক করে বের হয়ে যাচ্ছি। তো আমরা এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে ফেলেছি। এর কাজ এবং এলিমেন্টর দিয়ে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয় সমস্ত বিষয় আমরা পরবর্তীতে দেখব। জাস্ট আমরা একটু প্লে করলাম। ফাইন, আমি এলিমেন্টর প্লাগইনটা আপাতত ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, অল প্লাগইনসে যাচ্ছি। এখন আমি প্লাগইনটাকে ধরেন ডিঅ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করা আছে, এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম, দেন স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট করে দিলাম। ওকে, এটা থাক, ডিঅ্যাক্টিভেট থাক। এরপরে আমরা প্লাগ অ্যাপিয়ারেন্স সম্পর্কে, মানে থিমস সম্পর্কে জানলাম এবং প্লাগইনস সম্পর্কে জানলাম। এখন আসেন আমরা জানি ইউজার্স। অল ইউজার্সে যদি আমরা যাই, তাহলে আমাদের ওয়েবসাইটে বর্তমানে কতজন ইউজার্স আছে এবং কে কে আছে, সমস্ত ইনফরমেশনগুলো আমরা এই ইউজার্স অপশন এসে পেয়ে যাব। বর্তমানে আমাদের এই ওয়েবসাইটে একজন মাত্র ইউজার আছে, যে হচ্ছে অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর, যার কাছে এই ওয়েবসাইটের সমস্ত পাওয়ার আছে, রোল আছে। তো freelancermandan@gmail.com হচ্ছে এই ইউজারের জিমেইল আইডি। তার রোল কি, তার রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। সেই পর্যন্ত 2টা পোস্ট করেছে। এই হচ্ছে ইনফরমেশন। এখন আপনি যদি মনে করেন যে আমি এখানে কিছু ইউজার তৈরি করব, যাদের রোল হবে এডিটর, যাদের রোল হবে হচ্ছে গিয়ে অথর, যাদের রোল হবে সাবস্ক্রাইবার, মানে বিভিন্ন রোলে আপনি এখানে ইউজার তৈরি করতে পারেন। হ্যাঁ, যে কিনা অ্যাডমিনিস্ট্রেটর, সে সমস্ত অপশন দেখতে পাবে এবং সেগুলো সে এডিট করতে পারবে। আর যে কিনা এডিটর, সে শুধুমাত্র পোস্ট করতে পারবে এবং আনুষঙ্গিক যে কাজগুলো করা যায় সেগুলো করতে পারবে। একজন সাবস্ক্রাইবার শুধুমাত্র ওয়েবসাইটটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবে, সে কোনো কিছুই দেখতে পাবে না, বিশেষ করে ড্যাশবোর্ডের।
তো ওভারঅল বিভিন্ন রোলে আপনি এখানে ইউজার তৈরি করতে পারেন, ইউজার ডিলিট করতে পারেন, ইউজার মডিফাই করতে পারেন। তো আপনি চাইলে এডিট বাটনে ক্লিক করে আপনার অ্যাডমিন প্যানেলটাকে বা অ্যাডমিন যে ইউজার আছে তাকে আপনি মডিফাই করতে পারেন। বাই দ্য ওয়ে, এখন আপনি যদি কোনো ইউজার অ্যাড করতে চান তাহলে এই যে অ্যাড ইউজার বাটন অথবা এই বাটনে ক্লিক করে দিবেন, অ্যাড ইউজার ক্লিক করে দিলাম। এখন আপনি ইউজার তৈরি করতে হলে এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, দেন পাসওয়ার্ড দিয়ে আপনাকে তার রোলটা চিনাই দিতে হবে, সে কন্ট্রিবিউটর না অথর না এডিটর নাকি অ্যাডমিনিস্ট্রেটর। সিলেক্ট করে দিয়ে অ্যাড ইউজারে ক্লিক করবেন, তাহলে আপনার ইউজার তৈরি হয়ে যাবে। এবং তাকে আপনি কি করতে পারবেন, এখানে আপনার ওয়েবসাইটে যদি মনে করেন কোনো একজন এডিটর দরকার, তাকে আপনি এডিটর রোল দিয়ে তাকে আহ, তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন। এরপর হচ্ছে গিয়ে কোনো অথর হিসেবে দরকার, তাহলে অথরের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তাকে সেই দায়িত্ব দিয়ে দেবেন, সে তার কাজ করবে। তো এইভাবে আমরা ইউজার তৈরি করতে পারি। এরপর আসেন প্রোফাইলে যদি আমরা যাই, আমি একটু লিভ করছি এখান থেকে। প্রোফাইলে আসার পর এখানে আমরা চাইলে আমাদের ড্যাশবোর্ডের যে প্রোফাইলটা আছে বা ড্যাশবোর্ডটা যেটা আছে এটার ইন্টারফেস বা কালার টালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। ধরেন বর্তমানে এই ডিফল্ট কালার আছে, আমি যদি এটাকে লাইট করে দিই দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে। দেন মডার্ন ডিজাইন যদি করতে চাই, ব্লু ডিজাইন করতে চাই, কফি, তারপর হচ্ছে গিয়ে মানে বিভিন্ন ধরনের কালার এখানে আপনার সেট করা আছে, সেগুলো জাস্ট আপনি যেটা চান সেটা এখান থেকে সেট আপ করতে পারেন। কিবোর্ড শর্টকাট যদি এনাবল করে দেন তাহলে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে অনেক কাজ করে ফেলতে পারবেন খুব সহজে। এরপর হচ্ছে টুলবার। টুলবার বলতে কোনটা বোঝায়? টুলবার হচ্ছে, আমরা যদি একটু ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আসি, এই যে এটাকে বলে টুলবার। এখন ধরেন আপনি একজন এডিটরকে দিয়েছেন বা রোল, আচ্ছা আপনি যদি ধরেন একজন সাবস্ক্রাইবার, তাকে সেও যদি এই টুলবারটা দেখতে পায় তাহলে তো প্রবলেম, তাই না? তো টুলবারটা যাতে সে দেখতে না পায় আপনি এখান থেকে কি করবেন, হ্যাঁ, টুলবার, শো টুলবার হোয়েন ভিউইং সাইট, এটা যদি দিয়ে দেন তখন, আচ্ছা এটা সাবস্ক্রাইবার বলে কোনো কথা নাই, আপনি লগ ইন করে আছেন অ্যাডমিন হিসেবে। এখন যদি আপনি এই টুলবারটাকে এখান থেকে উঠায় দেন এবং সেভ করেন, হ্যাঁ, আপডেট প্রোফাইল ক্লিক করেন। এখন আমি যে ফ্রন্ট এন্ডে আসছি, এই যে টুলবারটা দেখা যাচ্ছে, রিফ্রেশ করবে দেখবেন টুলবারটা চলে গেছে, দেখছেন টুলবার চলে গেছে। কারণ শর্টকাটে আমি এখান থেকে আর ডিরেক্ট ড্যাশবোর্ড পর্যন্ত যেতে পারছি না। যদি টুলবারটাকে আমি এখানে নিয়ে আসি, দেন সেভ আপডেট প্রোফাইলে ক্লিক করি, এখন যদি আমি ফ্রন্ট এন্ডে যাই দেখবেন এই টুলবারটা চলে আসছে, দেখছেন? এখান থেকে আমি চাইলে আবার ড্যাশবোর্ডে যেতে পারতেছি, প্রোফাইল, প্লাগ ইন, থিম, আর অনেক কিছু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি। ফাইন। এরপরে আমরা এখানে নেম, ইউজার নেম, অ্যাডমিন এবং ইউজার নেম সম্পর্কে যাবতীয় ডিটেলস এখানে আছে, এগুলো আপনি মডিফাই করতে পারবেন। ফাইন, আমরা ইউজার সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে নিলাম। এখন আসেন দেখি টুলস। টুলসের মধ্যে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আমরা যদি অ্যাভেলেবল টুলসে ক্লিক করি, বর্তমানে আমাদের ক্যাটাগরিজ এন্ড ট্যাক্স কনভার্টার নামক একটা টুলস আছে, এটা একটা প্লাগইন। এই টুলসের মাধ্যমে আপনি কি করতে পারেন, ক্যাটাগরিকে ট্যাগে কনভার্ট করতে পারেন এবং ট্যাগকে ক্যাটাগরিতে কনভার্ট করতে পারেন। তো এগুলো এখন তেমন খুব একটা লাগে না। এরপর হচ্ছে কি ইম্পোর্ট। ইম্পোর্ট বাটনে যদি আমি ক্লিক করে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি কিছু প্লাগইন আমাদেরকে সাজেস্ট করেছে আমরা কি কি ইম্পোর্ট করতে পারবো। হুম ধরেন ব্লগার, এই প্লাগইনটা যদি আমরা ইনস্টল করে দিই তাহলে ব্লগার, হ্যাঁ, blogspot.com, যেটা হচ্ছে গিয়ে ফ্রি একটা রিসোর্স যেখানে মানুষ লেখালেখি করে, বিশেষ করে ব্লগ পোস্ট লেখালেখি করে, ওইরকম একটা ওয়েবসাইটে ধরেন আপনার ওয়েবসাইট ধরেন আপনার আছে blogspot.com-এ। ওইখানে আপনার 100 বা 200 পোস্ট করা আছে এমন একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে কি করবেন, আপনি পোস্টগুলোকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে ধরেন আপনি এগুলোকে ওয়ার্ডপ্রেসে এনে রাখবেন। সো ওয়ার্ডপ্রেসে এনে ইম্পোর্ট করবেন, তাহলে আপনি এটাকে ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিবেন, ব্লগার, হ্যাঁ, ইনস্টল করে দিয়ে দেন এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। যে রান ইম্পোর্টারে ক্লিক করবেন, রান ইম্পোর্টারে ক্লিক করে এখানে জাস্ট আপনি যে এক্সএমএল ফাইলটা আছে সেই ফাইলটাকে ধরাই দিবেন, যেটা আপনার পোস্টের ফাইল, তাহলে অটোমেটিক ইম্পোর্ট করে ওয়ার্ডপ্রেসে সে পোস্টগুলোকে নিয়ে আসবে। ফাইন, এরপর হচ্ছে এক্সপোর্ট। এখন ধরেন আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে 100 বা 200 পোস্ট আছে, আপনি চাচ্ছেন না আমি এই পোস্টগুলো এই ওয়েবসাইটে রাখবো না, অন্য এক ওয়েবসাইটে রাখবো, তাহলে আপনি এগুলো কি করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। এখান থেকে আপনি পোস্ট নিবেন না পেজেস নিবেন না মিডিয়া নিবেন, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওই অনুযায়ী এক্সপোর্ট করতে পারেন। এরপর সাইট হেলথ। সাইট হেলথ বলতে কি বোঝায়, যেমন আমাদের সাইটের বর্তমান যে হেলথ কন্ডিশন সেটা হচ্ছে গুড, মানে ভালো আছে, ঠিক আছে? এইখান থেকে আপনি মেজার করতে পারবেন যে আপনার সাইটের কি অবস্থা,
সেটাকে আপনি যদি লেস হয় তাহলে আপনি এটাকে বাড়াতে পারবেন, যদি হাই হয় তাহলে আপনি এটাকে লেস করতে পারবেন। কিভাবে? এখানে দেখুন, ইউ শুড রিমুভ ইনএক্টিভ প্লাগইনস। হ্যাঁ, আমাদের যে ইনএক্টিভ প্লাগইন আছে সেটাকে রিমুভ করে দিলে দেখবেন এটা চলে যাবে। আমি ধরেন যে আমি একটু দেখাচ্ছি, প্লাগইনস, ইনস্টল প্লাগইনস। এই যে ইনএক্টিভ প্লাগইন হচ্ছে এটা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, সাপোজ এলিমেন্টরটাকে ডিলিট হয়ে গেল। এখন আবার একটু টুলস থেকে সাইট হেলতে যাচ্ছি, ক্লিকটা হয় নাই, সাইট হেলতে যাচ্ছি, দেখুন এই যে প্রবলেম চলে গেছে। হ্যাঁ, রেজাল্ট এখন গুড আছে। ইউ শুড রিমুভ ইনএক্টিভ থিমস, আমাদের যে ইনএক্টিভ থিম গুলো আছে, ধরেন আমি থিমসে যাই, থিমসে গিয়ে এখানে আমাদের ইনএক্টিভ থিম কোনটা আছে, এটা ইনএক্টিভ আছে। হ্যাঁ, এই যে জাস্ট মাঝখানে ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি, এটা ইনএক্টিভ আছে, ডিলিট। ওকে, এটাও ইনএক্টিভ আছে, সরি আবার অ্যাক্টিভেট করে ফেলছি, না ক্লিক হয় নাই, ডিলিট। ওকে, ফাইন। এখন আমরা একটু সাইট হেলথে যাই, টুলস, সাইট হেলথ। দেখুন একদম, আর শুধুমাত্র পেজ ক্যাশ ইজ নট ডিটেক্টেড বাট দি সার্ভার রেসপন্স টাইম ইজ ওকে। পেজ ক্যাশ, এটা সম্পর্কে যদি আমি একটু বলি, ক্যাশ বলতে কি বোঝায়, ধরেন আমাদের এই ওয়েবসাইটটা আমাদের ব্রাউজারে একবার আমরা লোড দিয়েছি, যদি এখানে ক্যাশগুলো প্রপারলি কাজ করে তাহলে ক্যাশগুলো ধরে রাখবে এবং পরবর্তীতে শুধুমাত্র ক্যাশ থেকে ওই ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটা প্রদর্শন হবে, আর সার্ভার থেকে হওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, ওই বিষয়টাই এখানে বলা হয়েছে। ওকে, আমরা তাহলে সাইট হেলথ সম্পর্কে জানলাম। এরপর এক্সপোর্ট পার্সোনাল ডাটা, আমি যদি এক্সপোর্ট পার্সোনাল ডাটাতে ক্লিক করি তাহলে আপনার ওয়েবসাইটে থাকা যেসব পার্সোনাল ডাটা আছে, যেমন দিস টুল হেল্পস সাইট ওনার্স কমপ্লাই উইথ লোকাল লস অ্যান্ড রেগুলেশনস বাই এক্সপোর্টিং নোন ডাটা ফর এ গিভেন ইউজার্স ইন এ জিপ ফাইল, অর্থাৎ জিপ ফাইলের মাধ্যমে যে যে ডাটাগুলো আপনার এক্সপোর্ট করা দরকার সেগুলো আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। ইরেজ পার্সোনাল ডাটা, ইরেজ ইরেজ করতে পারবেন। থিম ফাইল এডিটর, হ্যাঁ, থিম ফাইল এডিটরে যদি ক্লিক করে দেন তাহলে আপনার বর্তমান যে থিম আছে সেই থিমের যে কোড আছে, আমি যদি একটু আবার ক্লিক করি থিম ফাইল এডিটরে, হ্যাঁ আমি একটু আন্ডারস্ট্যান্ডে ক্লিক করছি, এখানে থিম ফাংশনস, অ্যাসেটস, পার্টস, টেমপ্লেটস, স্টাইলস, হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা ফাইল, সেই ফাইলগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন, আবার এখানে মডিফাই করতে পারবেন। এখন যদি এখানে এসে আপনি একটু পাকনামি করে মডিফাই করে ফেলেন, দেখা গেছে কোনো একটা ইনভার্টেড কমা বা কোনো একটা কিছু মানে আপনি মিস্টেক করে সেগুলোকে প্রপারলি করতে পারেন না, তখন কিন্তু সাইট ভেঙে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। প্লাগ ইন ফাইল এডিটর সেম, থিম ফাইল এডিটর এবং প্লাগ ইন ফাইল এডিটর সেম বিষয়। এরপর আসেন সেটিংসে যাই, সেটিংস এর জেনারেলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সাইট টাইটেল, আমাদের সাইট টাইটেল আমরা দিয়েছি 9th ব্যাচ, আপনার সাইট টাইটেল অনুযায়ী এখানে আপনি দিয়ে দিবেন। ট্যাগলাইন, দি বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, আপনি চাইলে দি বেস্ট অনলাইন শপ দিতে পারেন, হ্যাঁ, দি বেস্ট অনলাইন শপ ইন খুলনা, দি বেস্ট অনলাইন শপ ইন ঢাকা, আপনি এরকম ট্যাগলাইন দিতে পারেন। দেন সাইট আইকন, সাইট আইকন বলতে আমরা কি বুঝি, সাইট আইকন হচ্ছে আমরা যদি উপরের দিকে একটু দেখি, এই যে এখানে হচ্ছে মিটের একটা আইকন আছে, হ্যাঁ এখানে গুগল ডক্স এর একটা আইকন আছে, এখানে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ এর একটা আইকন আছে, এই আইকনটা এখান থেকে সেট আপ করতে হয়। আমি যদি চুজ সাইট আইকনে যাই, দেন হচ্ছে আপলোড ফাইলসে যাই, সিলেক্ট ফাইলসে যাই, তাহলে আমরা এখান থেকে ধরেন সাইট আইকন হিসেবে কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, সাইট আইকনের সাইজ হবে 512 বাই 512 পিক্সেল। ধরেন এটা হচ্ছে আমাদের সাইট আইকন, এটা আমি সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করছি, তাহলে দেখবেন আমি যদি এখন একটু সেভ করি, এই যে উপরের দিকে খেয়াল করবেন এই জায়গাটায়, এই জায়গাটায়, ঠিক আছে, সেভ চেঞ্জেস, এই দেখেন সাইট আইকনটা চলে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এটা সাইট অ্যাড্রেস ইউআরএল, অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এখানে তো আমার ইমেল অ্যাড্রেস আছে, যদি আপনি এখানে এটা পরিবর্তন করতে চান তাহলে এটা পরিবর্তন করে জাস্ট সেভ করবেন, তাহলে আপনার নতুন যে ইমেইলের অ্যাড্রেস এখানে দিয়েছেন পরিবর্তন করার জন্য, সেই ইমেইলে একটা মেসেজ চলে যাবে, সেই ইমেলটাকে ওপেন করতে হবে। হুম, ওপেন করে ওইখানে একটা বড় লিংক পাবেন, সেই লিংকে ক্লিক করে দিলে কি হবে, আপনার ইমেলটা চেঞ্জ হয়ে যাবে। দেন মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার, এরপর হচ্ছে নিউ ইউজার, ডিফল্ট রোল, সাবস্ক্রাইবার হবে, যদি কোনো একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে প্রথমেই তার রোল কি হবে, সাবস্ক্রাইবার।
তো বাকিগুলো একটু দেখে নিবেন। এরপর আসেন আমরা একটু দেখি রাইটিং। রাইটিং পার্টে কি কি আছে এখানে? ডিফল্ট পোস্ট ক্যাটাগরি দেয়া আছে, ডিফল্ট পোস্ট ফরম্যাট দেয়া আছে, হ্যাঁ, মেল সার্ভার এটা দেয়া আছে, তারপর হচ্ছে গিয়ে লগ ইন নেম এটা দেয়া আছে, পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড তো যেটা দিবেন সেটা থাকবে। তো এই বিষয়গুলো এখানে আপনি পাবেন। এরপর হচ্ছে গিয়ে রিডিং। রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে আপনি পার্মালিঙ্ক সেট আপ করতে হবে আপনাকে। রিডিং এ ক্লিক করলাম। আচ্ছা, রিডিং থেকে পার্মালিঙ্কটা, অ্যাকচুয়ালি পার্মালিঙ্কস এর অপশন হচ্ছে নিচে। রিডিংটা হচ্ছে এই জন্য, যেমন আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে হোম পেজ তৈরি করে সেই হোম পেজটাকে কিভাবে ওয়েবসাইটে দেখানো যায় সেটা এখানে আমরা দেখাতে পারি। যেমন ইউর লেটেস্ট পোস্ট যদি আমরা এখানে সিলেক্ট করে রাখি না, তাহলে শুধুমাত্র পোস্ট পেজটাই দেখাবে। আর যদি আমরা এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দেন এখান থেকে হোম পেজের জন্য হোম পেজটাকে ধরাই দেই, হ্যাঁ, তাহলে কিন্তু হোম পেজটা আমাদের ওয়েবসাইটের ডিফল্ট এবং ফ্রন্ট পেজ হিসেবে শো করবে। আর পোস্ট পেজ হিসেবে আমরা অবশ্যই পোস্ট পেজ হিসেবে ব্লগ বা পোস্ট একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে এখানে ধরাই দিব। ফাইন। এরপর আমরা চলে যাই ডিসকাশন। ডিসকাশন বলতে ডিফল্ট পোস্ট সেটিংস, এগুলো বাই ডিফল্ট যা যা আছে তাই থাকবে। দেন আমরা চলে যাই মিডিয়া। মিডিয়া ফাইল, যেমন হচ্ছে গিয়ে থাম্বনেল সাইজ, যে আপনার ওয়েবসাইটে যে থাম্বনেল গুলো থাকবে সেটার সাইজ গুলো কোন ডিভাইসে কেমন থাকবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। এরপর হচ্ছে পারমালিঙ্কস, গুরুত্বপূর্ণ একটা বিষয়। পারমালিঙ্কস দেখেন নরমালি আমাদের ডে এন্ড নেম সিলেক্ট করা আছে, প্লেন থাকতে পারে বা অন্য কোনো যে কোনোটা থাকতে পারে। আমাদের প্রথম কাজই হচ্ছে পোস্ট নেমটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তাহলে পোস্ট নেমটা কি? পোস্ট নেম হচ্ছে আপনার এসইউ ফ্রেন্ডলি একটা পারমালিঙ্ক স্ট্রাকচার। এরপর আসেন প্রাইভেসি। তো প্রাইভেসি পলিসি পেজকে আপনার হচ্ছে কি ধরাই দিতে হবে এখানে, হ্যাঁ। যেমন সিলেক্ট প্রাইভেসি পলিসি পেজ, এখানে জাস্ট আপনার প্রাইভেসি পলিসি পেজটাকে ধরাই দিবেন, দেন হচ্ছে সেভ, সেটিং, সেভ দি, ইউজ দি পেজ, ইউজ দি স্পেস, এখানে ক্লিক করে দিবেন। ফাইন, এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের টোটাল আলোচনা। হুম তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে আমরা কিন্তু মোটামুটি ডিটেইলস আলোচনা করলাম। এই জন্য করেছি কারণ হচ্ছে আপনি যদি না জানেন যে রাস্তা কিভাবে পার হতে হয়, বা আপনি ধরেন ঢাকা যাবেন, এখন ঢাকা আপনি হেঁটে যান আর গাড়িতে যান আর সাইকেলে যান, যেভাবে যান না কেন, বাট আপনাকে জানতে হবে কিভাবে যেতে হবে। তো এখন আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, যদি আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কোন জায়গায় কি আছে না আছে সেগুলো সম্পর্কে সঠিক ধারণা না রাখেন, তাহলে কিন্তু আপনার কাজটা করতে অনেক কঠিন মনে হবে। ওকে, অনেক ইজি করার জন্য মেইনলি আপনাদেরকে পুরা ক্লাসটা দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, একটু টুলস থেকে এবার ইউজার্স টুলস। ওকে, আমি 2 মিনিট টাইম নিচ্ছি, হ্যাঁ। ওকে, আমরা আমাদের ক্লাসে চলে আসি। হ্যাঁ, মাহবুব ভাই হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? স্যার লাস্টে একটু যেটা বলেছিলাম ওই যে ক্যাটাগরি আর ট্যাক্স এর বিষয়, ওটা একটু মেনশন করে আচ্ছা দিবেন। আচ্ছা, দেখাই দিচ্ছি। দেখেন এখানে ক্যাটাগরি আর ট্যাক্স এর ব্যাপারটা যদি আমি একটু দেখাই, এই যে আমরা পোস্টের ক্যাটাগরি, ক্যাটাগরিতে চলে গেলাম। এখানে আমি কয়েকটা ক্যাটাগরি তৈরি করছি। যদি নতুন আর কোনো ক্যাটাগরি তৈরি করতে চাই, হ্যাঁ, ক্যাটাগরি তৈরি করেছি। এখন যখন নতুন পোস্ট করব, আমি অল পোস্টে যাই। আমরা একটা পোস্ট করেছিলাম, ওইখানে ক্যাটাগরিজ বাংলাদেশ ক্যাটাগরি সিলেক্ট করেছি। তো আমি যদি এডিটে যাই, এডিটে যাওয়ার পর আপনাকে এই দিক থেকে নিচের দিকে যে ক্যাটাগরিজ থেকে বাংলাদেশ ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে হবে। আর ট্যাগ কিভাবে দিবেন? ধরেন আমি এই ট্যাগটা আবার দিব, হ্যাঁ। এবার এখান থেকে যে আমি কেটে দিলাম, ধরেন আমি এইটুকু, এটা হচ্ছে ট্যাগ, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম, দেন এখানে কমা প্রেস করব, চলে আসছে। ঠিক আছে, কমা কিবোর্ড থেকে যেখানে লেখা আছে সেপারেট উইথ কমাস অর দি ইন্টার কি চাপলেও এটা চলে আসবে। এই যে এইখান থেকে মাস্ট বি আপনাকে সেম ক্যাটাগরিটা ধরা দিতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া, দুই জায়গা থেকেই কি ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, এইখান থেকে আবার ভিতর থেকেও? সাউন্ড কম কেন আপনার? একটু বলেন তো, আবার একটু জোরে বলেন।
দুই জায়গা থেকে ওই কি ক্যাটাগরি চেঞ্জ করা যাবে ভাইয়া? মানে ওই পোস্টের ভিতর থেকে আবার বাহির থেকেও সেটিংস এর জায়গা বাহির কেউ? আচ্ছা, এডিট করার অপশন দুইটা। আমি আবার একটু যাই, এখানে লিভ করছি। একটা হচ্ছে কুইক এডিট। কুইক এডিটে ক্লিক করলেন, এই যে এখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন বা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। হুম। আরেকটা হচ্ছে আপনার ক্যান্সেল এডিট। এডিটে গিয়েও আপনি করতে পারবেন। আবার চাইলে এইখান থেকে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন। এই যে দেখেন, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আপনি এখানে নতুন ক্যাটাগরি দিতে পারবেন, প্যারেন্ট ক্যাটাগরি দিতে পারবেন। যেমন হচ্ছে আপনার ধরেন বাংলাদেশ হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, বাংলাদেশের অধীনে দিলাম হচ্ছে সাপোজ খেলাধুলা। কোথায় কোথায় কিবোর্ড কই, ধরেন দিলাম হচ্ছে খেলাধুলা, বাংলাদেশের খেলাধুলা। এই যে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, এই দেখেন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে খেলাধুলা চলে আসছে। খেলাধুলা রাখবো না, উঠাই দিলাম টিক মার্ক। তা আপনি এইখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরি, তার ভিতরে সাব ক্যাটাগরি। জি জি, ওইটা হচ্ছে সাব ক্যাটাগরি। বাই দ্য ওয়ে, তো আপনি এইখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারেন। আবার এই যে এইখান থেকেও আপনি ডিফল্ট করে তৈরি করতে পারেন, যে দেখেন বাংলাদেশের অধীনে খেলাধুলা চলে আসছে। করে তাহলে যখন আপনি এই পোস্ট নেমের করব জায়গায়, তখন ওটা ওখানে সিলেক্ট করে সেভ করে দেব। জি জি, ঠিক আছে, ঠিক ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা ট্যাক্সটা একটু সমস্যা হচ্ছিল, ট্যাগটা ঠিকঠাক সিলেক্ট করা, সেটা। আচ্ছা, তাহলে আমরা একটা সমস্যার সমাধান করলাম। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে হাউ টু ইনস্টল অ্যাস্ট্রা থিম, ইম্পোর্ট ডেমো অ্যান্ড রিসেট ইট। আমরা অলরেডি কিন্তু দেখে ফেলেছি অ্যাস্ট্রা থিম কিভাবে ইনস্টল করতে হয়, তারপর আমরা আবার করব কাজটা। আমরা একটু চলে যাই অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে চলে যাই। থিমসে গিয়ে আমরা অ্যাড থিমে যাব। দেন এইখান থেকে আমরা অ্যাস্ট্রা লিখে সার্চ করব, অথবা এই যে এখানে আমরা পেয়ে গেছি অ্যাস্ট্রা থিম, ইনস্টল করছি। ইনস্টল করছি, ইনস্টল হয়ে গেল, দেন আমরা অ্যাক্টিভেট করছি। ওকে, আমরা অ্যাস্ট্রা থিম ইনস্টল করে ফেললাম। এখন আমরা কিভাবে এই থিমের ডেমো ইম্পোর্ট করব? ডেমো বলতে আমরা কি বুঝি? আমরা যদি এই যে অ্যাস্ট্রাতে যাই, অ্যাস্ট্রার ড্যাশবোর্ডে যাই, এখান থেকে ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাব হচ্ছে স্টার্টার টেমপ্লেটস। হ্যাঁ, স্টার্টার টেমপ্লেটস এসে আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট, স্টার্টার টেমপ্লেট যেটা আছে সেটাকে আমরা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করব। বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমরা কি করেছি? অ্যাস্ট্রা থিম ইনস্টল করেছি, দেন অ্যাস্ট্রা অপশনে আসছি, ড্যাশবোর্ডে আসছি, ড্যাশবোর্ড থেকে স্টার্টার টেমপ্লেটে গেছি, দেন স্টার্টার টেমপ্লেটটা আমরা অ্যাক্টিভেট করে ফেললাম। দেখুন, অ্যাক্টিভেট করার পর আমরা এমন একটা ইন্টারফেস পেয়েছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে এই যে কর্নারে এসে আমরা তিনটা এডিটর পেলাম, দুইটা এডিটর পেলাম। একটা হচ্ছে এআই দিয়ে ওয়েবসাইট বিল্ডার, এটাও পেলাম। তো আমরা এখান থেকে এলিমেন্টরটাকে সিলেক্ট করব। আমরা এলিমেন্টর দিয়ে সাইট তৈরি করব। এর জন্য টেমপ্লেট সিঙ্কিং হচ্ছে, একটু সময় লাগবে। এলিমেন্টর সিলেক্ট করেছি। আরেকটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেটা গুটেনবার্গ, সেটা সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। যেমন যে এটা হচ্ছে ব্লক এডিটর, আমরা ব্লক এডিটর না এলিমেন্টর দিয়ে করবো। তো এলিমেন্টরের অনেকগুলো টেমপ্লেট, এগুলো হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করার মতো টেমপ্লেট আমাদের সামনে চলে আসছে। তো অ্যাস্ট্রা থিম ফ্রিতেও পাওয়া যায়, অ্যাস্ট্রা থিমের টেমপ্লেট আবার আমাদেরকে প্রিমিয়াম মানে টাকা দিয়ে কিনতে হতে পারে। তো এখানে ফ্রিতে প্রচুর রিসোর্স পাওয়া যায়, যেমন এটা 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 এই তিনটা ফ্রি, এই দুইটা ফ্রি, এটা ফ্রি। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এই যে এটা ফ্রি, এটা ফ্রি। কত সুন্দর সুন্দর থিম দেখুন, ফ্রিতে পাচ্ছি আমরা। ফ্রিতেই আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। এই যে এটা ফ্রি। তো আমরা ধরেন যে কোনো একটা থিম বা একটা টেমপ্লেট এখান থেকে চুজ করব, দেন এটা ইনস্টল করব। তো কোনটা করতে পারি? ধরেন আমরা এই ই কমার্সের যে টেমপ্লেটটা আছে সেটাকে আমরা চুজ করলাম। এই টেমপ্লেটটা আমরা এখন ইম্পোর্ট করব। ক্লিক করে দিলাম টেমপ্লেটের উপরে। ওকে, ক্লিক করার পর লোড হতে একটু টাইম নিচ্ছে, আমার নেটের স্পিডটা মানে একটু কম হতে পারে। বাই দ্য ওয়ে, আপনি চাইলে এখান থেকে কালার, কালার প্যালেট চেঞ্জ করতে পারেন, চাইলে ফন্টের ফ্যামিলি বা ফন্টের বিষয়গুলো চেঞ্জ করতে পারেন। তো এগুলো আমি আর কিছুই করছি না, বাই ডিফল্ট যা আছে তাই দেখে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। কার সমস্যা হচ্ছে জানি না, আমার এখানে একদম ক্লিয়ার না স্যার। আমার নেটের স্পিড কম থাকার কারণে হয়তো একটু প্রবলেম হইতে পারে। অন্য কারো কি প্রবলেম হচ্ছে?
আচ্ছা, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যালো, আমার নেট ইস্যু হচ্ছে। দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাই টিম কেন লাগবে? হতে পারে ক্লাস নিতে গেলে অনেক সময় এমন ইন্টারাপশন হতে পারে। পারতাম না। যে সবাই মাইক্রোফোন মিউট রাখি। সবাই খুব ডিস্টার্ব হচ্ছে স্যার আবার। আবার প্রবলেম হচ্ছে। আচ্ছা, নেটের আচ্ছা আমরা শুরু করি হ্যাঁ। মোর্শেদ ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করেন। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে কি? জি ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে, কন্টিনিউ করছি। আচ্ছা, আমরা তো স্টার্টার টেমপ্লেটের এখানে এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, এরপরে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে এই পর্যন্ত আসলাম। এখন আমি এখানে যে স্টেপগুলো আছে এগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, যদি প্রয়োজন হয় তাহলে এগুলো সে ইনস্টল করে নিবে। ওয়েবসাইট, ইমেলস, এসএমটিপি দরকার নাই, বাট এইগুলো দরকার আছে। পেজ বিল্ডারটা দরকার, কন্ট্যাক্ট ফর্ম দরকার, ই কমার্সটা দরকার। সো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্ক ইমেল, আই এম, আপনি চাইলে এগুলো দিতে পারেন। হ্যাঁ, আমি আপাতত ধরেন দিলাম ওয়ার্ক ইমেল একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে আমি এক্সপার্ট, দেন হচ্ছে আই এম বিল্ডিং ফর মাই ক্লায়েন্ট ধরেন। নন সেনসিটিভ ডাটা আমি ধরেন দিব না তাদেরকে অ্যাক্সেস নিতে। দেন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো ক্লিক করলাম। দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এই বাটনে ক্লিক করে দিলাম। আমাদের ওয়েবসাইটের বর্তমান যে অবস্থা সেটা আমি আবার একটু ক্লিক করে দেখি। এই যে আমাদের বর্তমান ওয়েবসাইট হচ্ছে এমন। আমাদের যখনই ডেমো ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে তখন কেমন দেখাবে সেটা আমরা দেখব। একটু সময় লাগবে। আমি ততক্ষণে রেকর্ডটা অফ রাখি যেহেতু সময় সাপেক্ষ বিষয়। অলমোস্ট 94% কমপ্লিটেড এবং 100%। ফাইন, আমরা তাহলে ডেমো ইম্পোর্ট করে ফেলেছি। কংগ্রেচুলেশনস, ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 50 সেকেন্ডস টু বিল্ড। ফাইন, ভিউ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করে দিলাম। দেখি কি দিল আমাদেরকে। আমাদের তো ডেমো ইম্পোর্ট প্রপারলি হয়েছে বলে মনে হচ্ছে না। আমি একটু আবার রিফ্রেশ করি দেখি। হয় নাই। অনেক ক্ষেত্রে একবারে হয় না, সেকেন্ড টাইম ট্রাই করা লাগে। আমরা আবার ট্রাই করি। ভিজিট ড্যাশবোর্ডে চলে যাই। হয়ে যাওয়ার কথা ছিল বাট হয় নাই। আবার একটু এখানে রিফ্রেশ করে দেখি। হয় নাই। আচ্ছা, আমরা এক কাজ করি, আবার একটু কষ্ট করে এই যে স্টার্ট ড্যাশবোর্ডে যাই। এখান থেকে স্টার্টার টেমপ্লেটে যাই। দেন বিল্ড উইথ এআই না, বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করি, এলিমেন্টর সিলেক্ট করি। কাজটা দুইবার হয়ে যাচ্ছে যে এলিমেন্টর সিলেক্ট করা আছে। দেন আমি এখানে আবার ক্লিক করছি। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এটা উঠাই দিয়ে, ঠিক মার্ক উঠাই দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করছি। এখানে ক্লিক করছি, কিপ এক্সিস্টিং ডাটা। It looks like you already have a website created with starter templates. Check this box to keep your existing content and images. ওকে, রাখছি। আপনি চাইলে এটা নাও রাখতে পারেন। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট আবার নতুন করে আমি ট্রাই করছি। ওকে, এখন রিফ্রেশ করি দেখি।
ওয়াও, চলে আসছে আমাদের ওয়েবসাইট, চলে আসছে অলরেডি। দেখছেন একদম কমপ্লিট একটা ওয়েবসাইট কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে আমরা সবকিছু ডাবল ডাবল দেখতে পাচ্ছি কেন জানেন? কারণ আমরা দুইবার ইম্পোর্ট করেছি। দুইবার ইম্পোর্ট করার কারণে আমাদের পেজগুলো ডাবল ডাবল চলে আসছে। এটা কোনো ইস্যু না, এগুলো আমরা পেজগুলো আবার রিমুভ করে করে সাইটটাকে প্রপারলি সাজায় ফেলতে পারবো। তো দেখুন আমরা খুবই অল্প সময়ের মধ্যে একটা থিম ইনস্টল করলাম, সেই থিমের ডেমো ইম্পোর্ট করে ফেললাম। এখন আমরা একটা পরিপূর্ণ ওয়েবসাইট পেয়ে গেছি। এই ওয়েবসাইট থেকে চাইলে অর্ডারও করা যাবে। দেখুন এই যে এখানে ক্লিক করলাম, আমরা এই প্রোডাক্টের ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। দেন এখান থেকে অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্ট করে এখান থেকে ভিউ কার্ট করছি, ভিউ কার্ট করে আমরা কার্ট পেজে চলে আসছি, চেকআউট পেজে চলে যাচ্ছি, চেকআউট পেজে চলে আসলাম। সবকিছু ফিল আপ করে দিয়ে আমরা জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিব, তাহলে আমাদের অর্ডার হয়ে যাবে। যদিও এখানে আমাদের পেমেন্ট মেথড এবং অন্যান্য বিষয়গুলো অ্যাক্টিভ করা নাই। বাই দ্য ওয়ে, এগুলো আমরা অবশ্য আমাদের পরবর্তী টাচ। এখন আসলে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিলাম যে আমরা প্রপারলি ওয়েবসাইটটা ইনস্টল করতে পারলাম কিনা বা ইম্পোর্ট করতে পারলাম কিনা। ওকে, এখন ধরেন আমাদের এই টেমপ্লেটটা দরকার নাই, আমরা অন্য একটা টেমপ্লেট ইনস্টল করব। আপনি কি ডিরেক্ট ওই থিমটাকে ইনস্টল করে ওইটার ডেমো ইম্পোর্ট করা শুরু করবেন? তাহলে তো পুরো মানে গোজামিল অবস্থা হয়ে যাবে, সেটা করা যাবে না। আপনাকে কি করতে হবে, এই টেমপ্লেটটাকে, আমি এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, এই টেমপ্লেট তথা যা যা আছে আমাদের সেটিংস এর ভিতরে, সমস্ত বিষয়গুলো আমাদেরকে রিসেট করতে হবে। ঠিক আছে, একদম যে আবার জি হ্যালো, কোথাও সমস্যা হচ্ছে। স্যার কথা শোনা যাচ্ছে না, স্যার কথা শোনা যাচ্ছে না। হুটহাট নেটের প্রবলেম হচ্ছে, কি করি বলেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। পুরো আমি আবার দেখাই দিচ্ছি। লাস্ট 2 মিনিটে আমরা যা করেছিলাম, আমি যা বলেছিলাম তা হচ্ছে যে আমরা তো ডেমো ইম্পোর্ট করেছি। হুম এখন ডেমো ইম্পোর্ট করার পরে ধরেন আপনার মনে হইলো যে না, আমি এই থিমটা ব্যবহার করব না, আমি অন্য একটা থিম ব্যবহার করব। তাহলে আপনি কি ডিরেক্ট এই থিমের উপরই আবার অন্য থিম ইনস্টল করে দেন আবার ডেমো ইম্পোর্ট করবেন? তাহলে তো জগা খিচুড়ি পাকায় যাবে, মানে সাইটটা একদম বিশ্রী হয়ে যাবে। তো সেই যে একটা প্রবলেম, সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হয়। প্লাগইন ইনস্টল করে পুরো সাইটটাকে রিসেট করে ফেলতে হয়। কিভাবে রিসেট করা যায়, আসেন আমরা সেই বিষয়টা দেখি। তো রিসেট করার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। যে প্লাগইনসে যাচ্ছি, দেন অ্যাড নিউ প্লাগইনে যাই। আমরা জাস্ট সার্চ করছি রিসেট লিখে, আর বাংলায় লিখলে কাজ হবে না, আমাদের অবশ্যই ইংলিশে লিখতে হবে। লিখছি RESET রিসেট। রিসেট লেখার পর একটু ওয়েট করি। এই যে ডব্লিউপি রিসেট, আমরা জাস্ট ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। দেন অ্যাক্টিভেট করছি। ওকে, তো দেখুন আমরা ওই এক্সট্রা থিম ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করার পূর্বে যে কাজগুলো করেছে, এখানে অনেকগুলো প্লাগইন ইনস্টল করে নিয়েছে ডেমো ইম্পোর্ট করার জন্য, ওটা তার প্রয়োজন অনুযায়ী। ওকে, আমরা এখন ডব্লিউপি রিসেট টুলসের এখান থেকে ওপেন ডব্লিউপি রিসেট টুলসে যাচ্ছি, বাইরে ক্লিক করছি, দেন একটু নিচের দিকে যাব, নিচের দিকে এই যে এখানে এসে আমরা রিসেট লিখবো, RESET রিসেট লিখে সিম্পলি রিসেট সাইটে ক্লিক করব, দেন রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিব। রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেওয়ার পর দেখুন একদম ডিফল্ট আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম সেই ওয়ার্ডপ্রেসের মানে টোটালি ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেস আমরা পেয়ে গেছি। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখবেন একদম ডিফল্ট ওয়েবসাইটই রয়ে গেছে আর বাকি সব চলে গেছে। তার মানে একটা ফ্রেশ একটা এনভায়রনমেন্ট চলে আসলো, বা একটা ফ্রেশ একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেললাম। এইখানে আমরা যে কোনো নতুন থিম আবার ইনস্টল করতে পারবো। তো আমাদের পরবর্তী টপিকের যা যা ছিল আমরা সেগুলো কভার করে ফেললাম। যেটা হচ্ছে কি যে
ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম, ইম্পোর্ট ডেমো এবং অ্যান্ড রিসেট ইট। ফাইন। এরপর হচ্ছে আমাদের প্রোভাইড সাম হেল্পিং টুলস ফর ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড আদার ওয়ার্ক। তো প্রথমেই আমরা যে টুলসের সাথে পরিচয় হবো তার নাম হচ্ছে টিনি পিএনজি। টিনি পিএনজি বলতে আমরা কি বুঝি? টিনি মানে তো আমরা জানি ছোট, আর পিএনজি মানে হচ্ছে পিএনজি ইমেজ। সো পিএনজি ইমেজ হোক আর যে কোনো ইমেজ হোক, ওইটাকে ছোট করার জন্য বলেন বা ওইটাকে ভারী একটা ইমেজকে হালকা করার জন্য আমাদের এই টুলটা অনেক বেশি ইফেক্টিভ। আমরা যদি একটু দেখি, ধরেন আমরা tinipng.com ওয়েবসাইটে যাই, tinipng.com লিখে আমরা যদি এখানে ইন্টার প্রেস করি, চলে আসলাম tinipng-র ওয়েবসাইটে। দেখুন পান্ডা কি করতেছে, একটা বাঁশ খেয়ে ওইটাকে ছোট করে দিচ্ছে। ফাইন, এটা দিয়ে একটা জাস্ট বোঝানো হয়েছে। এখন আমরা ধরেন নতুন একটা ইমেজকে ছোট করব কিভাবে? এখানে ড্রপ ইউর ইমেজ হেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করে ধরেন আমাদের ইমেজের সাইজ এটা কত, এটা ইমেজের সাইজ হচ্ছে 735 কিলোবাইট। এই জায়গাটা খেয়াল করেন, 735 কিলোবাইট। আমি জাস্ট এটাকে আপলোড করে দিব এখানে। দেখুন 753 কিলোবাইট। এই ইমেজটাকে অপটিমাইজ করে সে আমাকে 180 কিলোবাইট করে দিয়েছে। 753 কিলোবাইটের ইমেজকে সে আমাকে 180 কিলোবাইট করে দিয়েছে। তার মানে 753 কিলোবাইটের ইমেজটা ওয়েবসাইটে যদি লোড নিত তাহলে অনেক সময় লাগতো। ঠিক সেই কাজটাকে এখন কি 180 কিলোবাইটে কি অনেক কম সময় লাগবে না? এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ইমেজটাকে অপটিমাইজ করে ফেলা। তো আমরা একটু পিএনজিতে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে ডাউনলোড হয়ে গেছে 176 কিলোবাইটের একটা ইমেজ। এখন আমরা ডাউনলোড করে পেয়ে গেলাম। এখন চাইলে আমরা এটাকে ওয়েবসাইটে আপলোড করতে পারি। তাহলে আমরা টিনি পিএনজির কাজ দেখে ফেললাম। এরপরে আসেন আমরা পরবর্তী টুলসটার কাজ দেখি। সিএমএস ডিটেক্ট ফর ডিটেক্ট হুইচ সিএমএস ইউজিং ইন ওয়েবসাইট। আপনাকে একটা ক্লায়েন্ট কি বললো যে আমাকে এই ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট তৈরি করে দাও। এখন আপনি জানেন না ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, না জুমলা দিয়ে তৈরি করা, নাকি রিয়েক্ট জেএস দিয়ে তৈরি করা, না পাইথন দিয়ে তৈরি করা, না পিএইচপি কোডিং করে তৈরি করা, নাকি মানে কি দিয়ে তৈরি করা সেটা আপনি জানেন না, কোন সিএমএস দিয়ে তৈরি করা। সেটাকে খুঁজে বের করার জন্য আমরা কি করতে পারি, এই যে https://cmsdetect.com এই ওয়েবসাইটে আমরা যেতে পারি। আমি যদি এখন এটাকে এখানে কন্ট্রোল বি চেপে পেস্ট করে দেই, তাহলে cmsdetect.com এ চলে আসলাম। এখন ধরেন আমার যে ওয়েবসাইট আছে freelancermannan.com, এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি সেটা যদি আমরা জানতে চাই, ডিটেক্ট সিএমএস এ ক্লিক করে দেই। জানি না ডিটেক্ট করতে পারবে কিনা, কারণ আমার ভিতর থেকে সিকিউরিটি করা আছে। এটা রিমুভ করে দিচ্ছি, দেখি। আমার ওয়েবসাইটটাকে মেবি ধরতে পারবে কিনা আমি শিওর না, কারণ আমি অনেক কিছু হাইড করে রাখছি, সময় লাগছে। বাই দ্য ওয়ে, আমরা অন্য একটা ট্যাবে যাই, cmsdetect.com এ আবার যাই। নেটের স্পিড ভালো না, আবারও সমস্যা হচ্ছে। ট্যাব কমায় ফেলি, ট্যাব বেশি হয়ে গেছে। এখনো চলে আসছে। Spy on your competitors. We did not recognize this CMS used by freelancermandan.com. This site is probably not built with a known CMS. কিছু শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেটের ব্যাপক ইস্যু হচ্ছে।